একটা হলো মডার্ন নিউটনিয়ান বা সনাতনী পদার্থবিদ্যা, আর একটা হলো মডার্ন বা আধুনিক পদার্থবিদ্যা। তো নিউটনিয়ান বা সনাতনী পদার্থবিদ্যা যেটা আছে, এটা কিভাবে বুঝবা যে কোনটা নিউটনিয়ান বা সনাতনী পদার্থবিদ্যার ভিতরে পড়বে, কোনটা আধুনিক বা মডার্ন এর ভিতরে পড়বে, এটা কিভাবে বুঝবা? যেখানে ধরো লো ভেলোসিটি নিয়ে কাজ, লো ভেলোসিটি, লো ভেলোসিটি নিয়ে কাজ যেখানে, সেইগুলাতে তুমি নিউটনিয়ান ফিজিক্স বসাইতে পারবা। লো ভেলোসিটি কেমন? ধরো 10 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড, 200, 300, 500, 1000, 2000, 3000, 5000, এগুলো লো ভেলোসিটি। হাই ভেলোসিটি কোনগুলা? হাই ভেলোসিটি হিসেবে ধরবা যেগুলো আলোর বেগের কাছাকাছি। আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড না আলোর বেগ? তাহলে আলোর বেগের কাছাকাছি যে বেগগুলো আছে তাকে বলা হবে হাই ভেলোসিটি। তো ওই ধরনের বেগ পড়বে কোন ফিজিক্সের ভিতরে? মডার্ন ফিজিক্সের ভিতরে। ওই ধরনের বেগ পড়বে হলো তোমার মডার্ন ফিজিক্সের ভিতরে। তাহলে এখানে কি হাই ভেলোসিটি নিয়ে কাজ, হাই ভেলোসিটি নিয়ে কাজ, হাই ভেলোসিটি নিয়ে কাজ। তাহলে নিউটনিয়ান বা সনাতনী পদার্থবিদ্যা হলো লো ভেলোসিটি নিয়ে কাজ, আর মডার্ন ফিজিক্স হলো হাই ভেলোসিটি নিয়ে কাজ। তাহলে হাই ভেলোসিটি কি এটা মনে রাখবা, আলোর বেগের কাছাকাছি। আলোর বেগের কাছাকাছি যদি বেগ হয়ে যায়, বেগ যদি একেবারে দেখা যাচ্ছে আলোর বেগের কাছাকাছি, তখন কি হবে সেটা? তখন মডার্ন ফিজিক্সের ভিতরে পড়ে যাবে। এটা তুলে নাও, এটা তুলে নাও। তো আমরা 9, 10-এও কিন্তু এই যে নিউটনিয়ান ফিজিক্স পড়ে আসছি, হালকা পাতলা নিউটনিয়ান ফিজিক্স পড়ে আসছি। নিউটনিয়ান ফিজিক্সে তোমার এই যে গতিসূত্র, নিউটনের গতিসূত্রগুলো কিন্তু কি হয় তোমার প্রযোজ্য হয় নিউটনিয়ান ফিজিক্সে। যেমন নিউটনের গতিসূত্রগুলো কি কি পড়ছো তোমরা? এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপরে হচ্ছে এফ সমান সমান এম এ, এগুলো পড়ছো না? এফ সমান সমান এম এ, তারপরে নিউটনের 3টা সূত্র, তাই না? পড়ছো না নিউটনের 3টা সূত্র? তো এগুলো হলো নিউটনিয়ান ফিজিক্সের ভিতরে পড়বে। আর মডার্ন ফিজিক্সের ভিতরে এগুলো কিছুই পড়বে না। মডার্ন ফিজিক্সের ভিতরে তুমি এই সূত্রগুলো খাটাইতেই পারবা না, কারণ আমি বললাম তো যে নিউটনিয়ান ফিজিক্স হলো লো ভেলোসিটি নিয়ে কাজ। তুমি যে এফ সমান সমান এম এ বসাও, তারপরে হচ্ছে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বসাও, তারপরে হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস এটি বসাও, এগুলো কিন্তু এগুলোর ক্ষেত্রে কি হয়, ভেলোসিটিগুলো লো হয়, খুবই কম। যেমন ধরো 100, 200, 300 হতে পারে, 500, 1000 এগুলো হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু ধরো আলোর বেগটা হলো আলোর বেগের কাছাকাছি 0.6 সি, 0.7 সি, 0.8 সি, তাহলে এগুলো কি অনেক বেশি বেগ না? তখন তুমি এই নিউটনের সূত্রগুলো খাটাইতে পারবা না, তখন নতুন সূত্র আমাদের জানতে হবে, বুঝছো? ওইটা আলাদা বিষয়, ওটা সেকেন্ড পেপারের 8ম অধ্যায় একটা পুরাটাই আছে, আধুনিক পদার্থবিজ্ঞান নামে একটা অধ্যায় আছে, পুরো একটা অধ্যায়, বুঝছো? এটা হচ্ছে বিষয়। তোমরা একটা মুভি তোমরা চাইলে দেখতে পারো, ইন্টারস্টেলার মুভি। ইন্টারস্টেলার একটা মুভি আছে, বুঝছো? এটা হচ্ছে ইংলিশ মুভি। তো ওইখানে মানে জাস্ট একটা বিষয় দেখানো হয়। বিষয় কেমন যে ধরো দুইটা যমজ বাচ্চা, আমি তোমাকে ওই ওই মুভিতে এরকম দেখান নাই, ওই মুভি অন্যরকম আর কি। দুইটা যমজ বাচ্চা, তো কি করলো, দুইটা যমজ বাচ্চা, তার মানে কি ওদের বয়স কি সেম না? ওদের বয়স তো সেম। তো ধরো সাপোজ যখন ওদের বয়স 20 বছর, তখন দেখা গেল যে তোমার হচ্ছে একজন দ্রুত গতি সম্পন্ন একটা নভোযানে তোমার কি করলো, ইয়েতে গেল, মহাকাশে গেল, দ্রুত গতি সম্পন্ন নভোযানে। তার গতি কেমন? আলোর বেগের কাছাকাছি। সেই মহাকাশ যানের গতি হলো আলোর বেগের কাছাকাছি। তো যদি এরকম হয়, দেখা যাবে তোমার ও যখন ভ্রমণ করে আসলো, সাপোজ আমি ধরে নিলাম পৃথিবীর হিসাবে ও 20 বছর ভ্রমণ করলো।
পৃথিবীর হিসাবে ও 20 বছর ভ্রমণ করলো। তাহলে পৃথিবীতে যে শিশুটি ছিল তার বয়স কত হবে? আগে ছিল 20 বছর ভ্রমণ করছে, তার মানে 40 হবে না? 40 হবে। কিন্তু এই যে যে কিনা তোমার মহাকাশ থেকে আসতেছে ওর বয়স হবে দেখবা যে 25 বা 26। ও দেখবে যে ও এসে দেখবে যে ওর ভাই বুড়া হয়ে গেছে। ধরো এসে দেখলো যে বুড়া হয়ে গেছে, 50 বছর 60 বছর হয়ে গেছে, কিন্তু ও যুবকই রয়ে গেছে। ধরো 2 বছর বা 3 বছর কেবল বাড়ছে, ওর হয়তো 23 বা 24 বছর, আর এদিকে ওর ভাইয়ের 60 বছর বা 65 বছর। বুঝছো? মানে এটাই একটা অধ্যায় যেখানে তোমার মায়ের বয়স মেয়ের থেকে কম হতে পারে, মেয়ের বয়স মায়ের থেকে বেশি হতে পারে। বুঝছো? এটাই এমন একটা অধ্যায়, আধুনিক পদার্থবিজ্ঞান। আচ্ছা, তাহলে তুলছো এটা? ঠিক আছে, এখন আসো বল বা ফোর্স। বল বা ফোর্স, বল বা ফোর্স কি? তোমাকে যদি বলা হয় বল কাকে বলে, তাহলে তুমি কি বলবা? বলের সংজ্ঞা কি? প্রপার সংজ্ঞা হলো যা কোনো বস্তুর জড়তার পরিবর্তন করে, জড়তার পরিবর্তন করে, অথবা যা কোনো বস্তু জড়তার পরিবর্তন করতে চায়, হয় করে না হয় কি করতে চায়। যা কোনো বস্তুর জড়তার পরিবর্তন করতে চায়। এই অধ্যায় কিন্তু একবারে রুট লেভেলের অধ্যায়। এই অধ্যায়কে বলা হয় ফিজিক্সের প্রাণ। মানে এই অধ্যায়ে যে যত ভালো পারবে অন্য অধ্যায়গুলো তত বেশি সহজ হয়ে যাবে। আর এই অধ্যায়ের ভিতরে ভেক্টরের সম্পর্কও ভালো আছে, বুঝছো? মানে আমি তো বলছিলাম কিন্তু যে ভেক্টর ছাড়া তুমি নড়াচড়া করতে পারবা না। দেখবা যে অন্য অধ্যায়ে যাবে ভেক্টর, আবার অন্য একটা অধ্যায়ে যাবে ভেক্টর, ভেক্টর ছাড়া তোমার নড়াচড়া হবে না, নড়াচড়া বন্ধ, ওইটা করাই লাগবে। এখন তারপরে নিউটনীয় বলবিদ্যা যে যত ভালোভাবে করবে অন্য অধ্যায়গুলো মোটামুটি অন্য অধ্যায়গুলো তোমার কাছে খুব সহজ হয়ে যাবে, অন্য সকল অধ্যায়। এই জন্য বলা হচ্ছে ফিজিক্সের প্রাণ। সবগুলো অধ্যায় সহজ হয়ে যাবে। নিউটনীয় বলবিদ্যা ভালো করলে কাজ ক্ষমতা শক্তিতে ভালো একটা কমান্ড থাকবে, তারপরে হচ্ছে তোমার মহাকর্ষ বিকর্ষতে ভালো কমান্ড থাকবে, ওইদিকে স্থির তড়িতে ভালো কমান্ড থাকবে, মানে অনেকগুলো অধ্যায় তোমার কানেক্টেড এটার সাথে। বুঝছো? ইভেন নিউটনের বলবিদ্যা ভালো করলে আমি যেভাবে করাবো আর কি, নিউটনের বলবিদ্যাতে আমার যে সোর্স আছে এটা ভালোভাবে যেভাবে করাবো এভাবে করলে তোমার ম্যাথের একটা অধ্যায় আছে স্থিতিবিদ্যা, স্থিতিবিদ্যার অনেক কিছু হয়ে যাবে। ম্যাথের একটা অধ্যায় আছে স্থিতিবিদ্যা, মানে এতটা কানেক্টেড, মানে ইন্টারমিডিয়েটের ম্যাথ এবং ফিজিক্স ব্যাপক কানেক্টেড। বুঝছো? দেখবা যে এটা করাচ্ছি তোমার স্থিতিবিদ্যার অনেক কিছু হয়ে যাবে। যেরকম স্থিতিবিদ্যার প্রথম অংশ তোমাদের শেষ, কারণ স্থিতিবিদ্যার 3টা পরিচ্ছেদ আছে। বুঝছো? তার প্রথম পরিচ্ছেদ হলো ভেক্টরের অংশ, তুমি ভেক্টর করছো না, তাহলে স্থিতিবিদ্যার প্রথম পরিচ্ছেদ শেষ। সেকেন্ড পরিচ্ছেদে আছে নিউটনের বলবিদ্যার অংশ, তাহলে এটা ভালো মতো করলে ওইটাও শেষ। বুঝছো? আচ্ছা, বিষয়। তাহলে বল হলো যা কোনো বস্তুর জড়তার পরিবর্তন করে অথবা যা কোনো বস্তুর জড়তার পরিবর্তন করতে চায়। তাহলে আসি জড়তাটা কি, জড়তা বা ইনারশিয়া। এই যে জড়তা, জড়তাটা আসলে কি? জড়তা বা ইনারশিয়া, এগুলোর ইংলিশ টার্ম মনে রাখা সবচেয়ে ভালো, জড়তা বা ইনারশিয়া। তাহলে আসো জড়তাটা কি। জড়তা বা ইনারশিয়া, আচ্ছা, জড়তা বা ইনারশিয়া হলো কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার প্রবণতা, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার প্রবণতা। এখন ধরো কোনো বস্তু গতিশীল আছে, তাহলে ও কি চাইবে? গতিশীল থাকতে চাইবে। এখন তুমি যদি ওইটাকে গতি রোধ করতে চাও তাহলে তোমার কি করতে হবে?
বল প্রয়োগ করতে হবে। এই জন্য আমি বলছি যে বল হলো কি, যেটা কিনা জড়তার পরিবর্তন করে বা করতে চায়। তাহলে কোনো বস্তু গতিশীল, তার মানে ওর জড়তা হলো গতি জড়তা, ও চায় গতিশীল থাকতে। তুমি যদি এখন ওটাকে স্থির করতে চাও, বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। কোনো বস্তু স্থির আছে, তার মানে ওর ভিতরে কি আছে? স্থিতি জড়তা। ও কি থাকতে চায়? স্থির থাকতে চায়। তুমি চাচ্ছ ওকে গতিশীল করবা, তাহলে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। ক্লিয়ার? তাহলে এই যে জড়তা, এই জড়তাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্থিতি জড়তা আর একটা হলো গতি জড়তা। স্থিতি জড়তা আর একটা হলো গতি জড়তা। স্থিতি জড়তা এবং গতি জড়তা। তো এটা একটু উদাহরণ দেই। স্থিতি জড়তা এবং গতি জড়তার উদাহরণ কি? সবচেয়ে কমন এক্সাম্পল যেটা পরীক্ষাতে আসে, খ নাম্বারে পরীক্ষাতে আসে। দেখবা যে তোমরা যখন নিউটনের বলবিদ্যা পরীক্ষা হবে না, এক সময় না এক সময় পাবাই এটা। বলবে যখন কোন একটা গতিশীল গাড়ি, যখন গাড়ি ধরো, গাড়ি কি হয়, গতিশীল গাড়িকে যখন হুট করে থামানো হয়, গতিশীল গাড়িকে যখন হুট করে থামানো হয়, তখন কি হয়? পিছনে হয়, সামনের দিকে ঝুলে পড়ে, সামনের দিকে ঝুঁকে পড়ে। তোমার যে বডির উপরের পার্ট, আপার পার্ট, ওটা সামনের দিকে কিন্তু ঝুঁকে পড়ে। তাহলে এটা কেন ঝুঁকে পড়ে? দেখো ওটা কেন ঝুঁকে পড়ে, দেখো। আচ্ছা আচ্ছা, প্রশ্ন আকারে লিখতে পারো, প্রশ্ন আকারে লেখো, প্রশ্ন আকারেই লেখো। হ্যাঁ লেখো। কোনো গতিশীল গাড়িকে হঠাৎ থামালে, কোনো গতিশীল গাড়িকে হঠাৎ থামালে কোনো গতিশীল গাড়িকে হঠাৎ থামালে শরীরের সামনের অংশ বা শরীরের উপরের অংশ, এটা ভালো লিখতে পারো, শরীরের উপরের অংশ সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? শরীরের উপরের অংশ সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? মোটামুটি এইভাবে ঝুঁকে পড়ে, তাই না? এইভাবে ঝুঁকে পড়ে। তো কথা হলো, সামনের দিকে ঝুঁকে পড়তেছে কেন? ধরো যখন গাড়ি গতিশীল, তার মানে ওর ভিতরে কোন জড়তার সৃষ্টি হয়েছে? গতি জড়তার ভিতরে সৃষ্টি হয়েছে। অর্থাৎ গতিশীল গাড়ির ভিতরে যত মানুষ আছে, সবগুলোর ভিতরেই কি আছে? গতি জড়তা আছে। কেন গতি জড়তা আছে? ওই মানুষগুলোও তো গতিশীল। গাড়ি গতিশীল মানে কি? মানুষগুলোও গতিশীল। তাহলে গতিশীল বস্তুর ভিতরে কোন জড়তা থাকে? গতি জড়তা থাকে। এখন তোমার ধরো একটা ইন্ডিভিজুয়াল মানুষের কথা চিন্তা করলাম, ওর ভিতরে গতি জড়তা আছে। হুট করে যখন গাড়িটা থামায় দেওয়া হবে, তখন ওর শরীরের নিচের অংশ ওইটা খুব ভালোভাবে থেমে যায়। কারণ দেখো, তুমি পায়ের কথা চিন্তা করো, পায়ে এভাবে তুমি বসে থাকো না? কিভাবে বসে থাকো? পা হচ্ছে নিচে থাকে, তার মানে ওইটা খুব সহজে স্থির হয়ে যেতে পারে, বুঝছো? পা যেহেতু তোমার কি থাকে, তোমার হচ্ছে অন্য সিটের সাথে একটু চেপে থাকে না, তার মানে ওইটা কি হয়, তোমার খুব সহজেই গাড়ি স্থির হইলে ওইটাও স্থির হয়ে যায়, শরীরের নিচের অংশও স্থির হয়ে যায়। কিন্তু সমস্যা হয় উপরের অংশে। শরীরের উপরের অংশ তখনও কি থাকে? চলমান থাকে। ওই যে গতি জড়তার কারণে কি হয়, ওইটা তখনও কি আছে? গতি জড়তার কারণে সামনের দিকে ঝুঁকে যেতে চায়। অর্থাৎ যদি গতি জড়তার কারণে ও কি থাকে, শরীরের উপর অংশ তখনও সামনের দিকে গতিশীল থাকে। তো গতিশীল থাকার কারণে কি হবে? সামনের দিকে ঝুঁকে পড়বে না, কারণ গাড়ি যাচ্ছিল কোন দিকে? সামনের দিকে। যেহেতু বডির উপরের পার্টও তখনও গতিশীল, তখন কি হবে? একটু সামনের দিকে ঝুঁকে যাবে, বুঝছো? তারপরে আবার যখন তোমার স্টেবল হয়ে যাবে, তখন আবার স্থির হয়ে যাবে। কথা ক্লিয়ার? তার মানে গতি জড়তার কারণে কিভাবে বডির উপরের পার্ট সামনের দিকে ঝুঁকে পড়ে, তুমি এভাবে লিখবা যে কোনো গতিশীল গাড়ির ভিতরে যাত্রীরা যখন বসে থাকে, তখন যখন গাড়িকে থামানো হয়, বডির নিচের অংশ কি হয়ে যায়? তখন স্থির হয়ে যায়। কিন্তু বডির উপরের অংশে স্থির হতে সময় লাগে। গতি জড়তার কারণে সেই অংশটি কিছুক্ষণ থামানোর পরেও কিছুক্ষণ কি থাকে? গতিশীল থাকে। তো গতিশীল থাকার কারণেও কি সামনের দিকে ঝুঁকে পড়বে, কারণ গাড়ি ছিল সামনের দিকে গতিশীল।
সামনের দিকে ঝুঁকে পড়ে, এভাবে লিখে দিবা। ক্লিয়ার? লিখে দিলেই তোমার জাস্ট এই যে এই কয়েকটা কথা যদি লিখে দিতে পারো যে নিচের অংশ তখন স্থির হয়ে যায়, সামনের অংশ কি গতি জড়তার কারণে তখনও গতিশীল, জাস্ট এই কথা লিখলেই তুমি নাম্বারটা পেয়ে যাবে, 2 নাম্বার পেয়ে যাবে। বুঝছো? আচ্ছা, এখন আসো স্থিতি জড়তা। কোনো একটা গাড়ি স্থির, কোনো একটা গাড়ি ধরো স্থির, সাপোজ কোনো একটা গাড়ি স্থির, তো স্থির গাড়ি হুট করে গতিশীল হয়েছে সামনের দিকে। স্থির গাড়ি যদি হুট করে সামনের দিকে গতিশীল হয় তাহলে কি অবস্থা হয় একটু চিন্তা করো তো। তাহলে বডির উপরের পার্ট পিছনের দিকে কিন্তু হেলে যায়, তাই না? একটু চিন্তা করে দেখো যে কোনো সময় এরকম হয়েছে কিনা। ধরো তুমি রেডি না, গাড়ি যে এখনো মানে হবে, স্টার্ট হবে, তুমি রেডি না, বুঝছো? তুমি ভাবোই নি যে হবে, হুট করে সামনের দিকে এগোলো, তুমি তখন পিছনের দিকে হেলে যাও না? পিছনের দিকে হেলে যাও। তার কারণ কি? তার কারণ হলো গাড়িটা যখন স্থির ছিল তুমিও স্থির ছিলা, তার মানে তোমার ভিতরে কাজ করতেছে কি স্থিতি জড়তা, অর্থাৎ স্থির থাকার প্রবণতা। তো তুমি স্থির থাকতেছিল, ধরো সাপোজ এই পজিশনে স্থির থাকতেছিলা, তো তোমার পা তখনও স্থির আছে। হুট করে কি করছে, গাড়িটা সামনের দিকে গতিশীল হয়েছে, কিন্তু তোমার বডি তো এখনো প্রস্তুত না, উপরের পার্ট কিন্তু এখনো প্রস্তুত না। ও চাচ্ছে যে আমি আগে যে পজিশনে ছিলাম ওই পজিশনেই থাকবো। তাহলে আগে তুমি কোন পজিশন, তুমি ধরো হুট করে গাড়ি সামনের দিকে নিয়ে গেল, তো আগে তুমি কোন পজিশনে ছিলা? পিছনের দিকে। কি হবে? পিছনের দিকে হেলে যাবে। বুঝছো? তাহলে স্থিতি জড়তার কারণে কি হয়, হুট করে গাড়ি চালু করলে তোমার বডির উপরের পার্ট কি হয়, পিছনের দিকে হেলে পড়ে। ক্লিয়ার? তাহলে এই 2টা কোশ্চেন কিন্তু গেল, লিখে নিও, এই 2টা কোশ্চেন লিখে নিও। খ নাম্বারে আসবে কিন্তু, এগুলো খ নাম্বারে আসে, খতে। স্থির গাড়ি হুট করে হঠাৎ চালু করলে, স্থির গাড়ি হঠাৎ গতিশীল হলে শরীর পিছনের দিকে হেলে পড়ে কেন? স্থির গাড়ি হঠাৎ চালু করলে শরীরের একটা অংশ পিছনের দিকে হেলে পড়ে কেন? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, বিজ্ঞানী নিউটন 3টা সূত্র দেয়, বুঝছো? তার একটা বই আছে, বইয়ের নাম হলো, লিখে দিচ্ছি, নিউটন তার প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা একটা বই আছে, প্রিন্সিপিয়া। এটাকে বলা হয় ন্যাচারালেস ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, বুঝছো? ন্যাচারালেস ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, এটা পুরোটাই লিখি, ন্যাচারালেস ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা।
ম্যাথমেটিকা, ন্যাচারালিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। তো এই বইয়ে নিউটন 3টি সূত্র প্রদান করেন, 3টি সূত্র দেন, 3টি সূত্র দেন। তো এই সূত্র নিয়ে আমাদের কাজ কারবার হবে, কারবার হবে। 3টি সূত্র দেন। তো ওনার 3টি সূত্রের ভিতরে প্রথম যে সূত্র আছে সেই প্রথম সূত্রকে বলা হয় প্রথম সূত্রকে বলা হয় জড়তার সূত্র বা জাড্ডের সূত্র। প্রথম সূত্র হলো জড়তার সূত্র। তাহলে প্রথম সূত্রকে আমি লিখতে পারি এভাবে, জড়তার সূত্র। জড়তার সূত্র, প্রথম সূত্র হলো জড়তার সূত্র। তো ইনি বলছে কোনো বাহ্যিক বল প্রয়োগ ব্যতীত কোনো বাহ্যিক বল প্রয়োগ ব্যতীত স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু স্থির থাকবে, মানে আমি যদি বলি যে কোনো বাহ্যিক বল প্রয়োগ ব্যতীত স্থিতি জড়তা ও গতি জড়তা খুব ভালোভাবে কাজ করবে, কথা কিন্তু তাও সত্য, তাই না? তাহলে স্থিতি জড়তার জন্য কি হবে? ও স্থির থাকবে। গতি জড়তার জন্য কি হবে? সমবেগে সরল পথে গতিশীল থাকবে। ক্লিয়ার? তাহলে কোনো বাহ্যিক বল প্রয়োগ ব্যতীত স্থির বস্তু স্থির থাকবে, সমবেগে গতিশীল বস্তু, এভাবে লেখো, গতিশীল বস্তু সমবেগে, গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। তাহলে কোনো বাহ্যিক বল প্রয়োগ ব্যতীত স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে বা গতিশীল থাকবে। তো এখানে কোশ্চেন আসতে পারে যে কোনো বাহ্যিক বল, এই বাহ্যিক বলটা কি আসলে? বাহ্যিক বল প্রয়োগ ব্যতীত, আগে এই পুরাটা লাইন বুঝি আমরা। বাহ্যিক বল প্রয়োগ ব্যতীত, এই পুরাটা লাইন সম্পর্কে একটু আমরা ধারণা নিব। বাহ্যিক বল প্রয়োগ ব্যতীত এইটা আসলে কি? বাহ্যিক বল প্রয়োগ ব্যতীত, তো বাহ্যিক বল প্রয়োগ ব্যতীত এই কথার দুইটা মিনিং হতে পারে। একটা হলো এখানে কোনো বলই নাই, বল হলো জিরো, এখানে কোনো বল নাই, বল জিরো। চলো বল 0 নিউটন, অথবা ধরো 4-5টা বল কাজ করতেছে কিন্তু তাদের যোগফল 0, তাহলে তো কোনো বলই থাকলো না। কথা বুঝছো? ধরো আমি তোমাকে বললাম এরকম, এটা একটা বস্তু, তুমি এই বস্তুকে এই দিকে 10 নিউটন বলে কি করতেছো? এদিকে ঠেলতেছো, অন্যজন এইদিকে 10 নিউটন বলে ঠেলতেছে। আমাকে বলো তো এখানে বাহ্যিক বল কত? এখানে যদি বলি বাহ্যিক বল কত? বাহ্যিক বল 0। সামনের দিকে 10 নিউটন, এদিকে 10 নিউটন, তাহলে থাকলোই না তো কিছু। যদি সবগুলো যোগ করে যদি কিছু থাকে তাহলে সেটাকে বলা হবে বাহ্যিক বল ভ্যালিড আছে, অর্থাৎ বাহ্যিক বল আছে। তাহলে বাহ্যিক বল থাকলে সেখানে কি থাকবে? বল থাকলে কি থাকে? ত্বরণও থাকবে সেখানে। বল যেখানে থাকে সেখানে কিন্তু ত্বরণও থাকে, বল থাকা মানেই ত্বরণ থাকবে। তো এখানে তো বলই নাই, কিছুই না থাকবে না তখন। তাহলে দুইটা কন্ডিশন, একটা হলো তোমার হয় বল একেবারেই 0 হবে, আর আরেকটা হলো যে কোনো একটা বল হয় 0 হবে, আর না হলে দেখা যাবে 3-4টা বল কাজ করতেছে তাদের সমষ্টি 0 হবে, অর্থাৎ এটাকে বলা হয় সামেশন অফ এফ 0 হবে। সামেশন মানে কি? যোগফল না সবগুলার?
সবগুলোর যোগফল। ধরো 4-5টা বল আছে, 5টার বলের যোগফল হলো 0, তাহলে এই যে সামেশন অফ এফ সমান 0, বুঝছো? হয় একটা বল 0 হয়ে যাবে যেখানে হয়তো একটাই বল কাজ করতেছে সেটা 0, অথবা 4-5টা বল কাজ করতেছে কিন্তু তাদের যোগফল 0, এই দুইটা কন্ডিশন হতে পারে। তার মানে এখানে কি নাই, কোনো বাহ্যিক বল নাই। আচ্ছা, যদি এটা 0 হয়, এটা যদি 0 হয়, ওইটা দ্বিতীয় সূত্রে দেখাবো নি, তাইলে সবচেয়ে ভালো হবে, সমস্যা নাই। নাও লেখো। বুঝছে? আচ্ছা, তাহলে কোনো বাহ্যিক বল প্রয়োগ ব্যতীত দেখা যাচ্ছে কি হবে, স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরল পথে গতিশীল থাকবে, এটা। এখন কথা হলো বাহ্যিক বলটা কি আসলে? বুঝলাম যে বল প্রয়োগ ব্যতীত, বল প্রয়োগ ব্যতীত বলতে বোঝানো হয় মানে বাহ্যিক বল প্রয়োগ ব্যতীত, তার মানে বোঝানো হচ্ছে কি বল নাই। বল নাই মানে দুটো কন্ডিশন, একটা হলো একটা বল ছিল সেটাই 0, অথবা 4-5টা বল আছে তাদের যোগফল 0। কথা হলো বাহ্যিক বলটা কি? হ্যাঁ, না না, বাইরে থেকে যে বল প্রয়োগ করা হয় সেটা হলো বাহ্যিক বল। আচ্ছা, আমি তোমাকে যদি বলি, ধরো ধরো এটা একটা ট্রাক, তো কি করছে, এই ট্রাকের উপরে একটা লোক এই ট্রাকের উপরে একটা লোক উঠে ওই ট্রাকটাকে ঠেলাচ্ছে, বুঝছো? ট্রাকের উপরে উঠছে, উঠে মনে করে ঠেলা দিচ্ছে, ট্রাকে ঠেলা দিচ্ছে। তাহলে এখানে এটা কোন ধরনের বল, বাহ্যিক বল না অভ্যন্তরীণ বল? এটাকে বলা হয় অভ্যন্তরীণ বল। এই অভ্যন্তরীণ বলের জন্য কিন্তু এই সূত্রগুলো খাটবে না। আচ্ছা তুমি চিন্তা করো তো, ও যদি সারাদিনও এটা ঠেলায়, লাভ আছে? লড়বে না, কিন্তু সারাদিনও ঠেলালেও কিন্তু কিন্তু কি হবে না, লড়বে না। তার মানে দরকার হলো আমাদের বাহ্যিক বল। বাহ্যিক বল প্রয়োগে বস্তু ত্বরণ হয়, সবকিছু হয়। অভ্যন্তরীণ বল প্রয়োগে কিছুই হয় না। ধরো বাসের ভিতরে, তুমি বাসের ভিতরে থেকে বাসকে ঠেলাচ্ছ, মনে করো সবাই মিলে ঠেলাচ্ছ, বাসকে দেখি সামনের দিকে নিয়ে যাবো, লাভ আছে? বাস কিন্তু সামনের দিকে যাবে না। তো এটাকে বলা হয় অভ্যন্তরীণ বল, অর্থাৎ সিস্টেমের ভিতরে থেকে যে বল সেটাকে বলা হয় অভ্যন্তরীণ বল। এখানে সিস্টেম কোনটা? এই যে ট্রাক, তো ট্রাকের উপরে উঠে তুমি করতেছো। এখন যদি কেউ চিন্তা করে আমি বাইরে থেকে বল প্রয়োগ করব, তাহলে কি হবে সেটা? তাহলে এটা হবে বাহ্যিক বল। এখানে এর জন্য কি হতে পারে, ত্বরণ সৃষ্টি হতে পারে, সবকিছু হতে পারে, তাই না? এখানে এটার জন্য সবকিছু হতে পারে। তো বাহ্যিক বল হলো সিস্টেমের বাইরে থেকে যে বল, এটাকে বলা হয় বাহ্যিক বল। এগুলো ছোট করে চিত্র আঁকায় নিলে ভালো হবে, তোমাদের কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার থাকবে। বাহ্যিক বল এগুলি আবার পরে যেন ভুলে না যাও। বাহ্যিক প্রশ্নের মারপ্যাচ এইভাবেই হবে, বুঝছো? বলবো যে আমি এরকম, তুমি কোশ্চেনে এমন জায়গায় বলবো তুমি জাস্ট খালি সূত্র বসাই দিবা, এফ সমান সমান এম এ বসাই দিবে, কিন্তু যেখানে অঙ্কটাই হবে না। আর এটা কি? অভ্যন্তরীণ বল। বাইরেরটা হলো বাহ্যিক বল, ভিতরেরটা হলো অভ্যন্তরীণ বল। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের একটা এমসিকিউ আসে, বুঝছো? এটা মোস্ট কমনলি আসে, খুব বেশি আসে এমসিকিউটা। তো এমসিকিউটা হলো এমন
ভর যেটা আছে ভর, আচ্ছা দেখি বলো তো, এটা মুখস্থ করার কিছু নাই, বললেই মনে থাকবে। দেখো তুমি একটা রিক্সাকে খুব সহজে আটকাইতে পারবা। ধর রিক্সা গতিশীল, একটা রিক্সা গতিশীল আর একটা ট্রাক গতিশীল, বুঝছো? রিক্সা অপোজিট ডিরেকশন থেকে তোমার কাছে আসতেছে, ট্রাকও অপোজিট ডিরেকশন থেকে তোমার কাছে আসতেছে। তাহলে ওদের ভিতরে কোন জড়তা আছে? গতি জড়তা আছে, তাই না? গতি জড়তা আছে, তার মানে গতিশীল থাকতে চাইবে, তাই না? গতিশীল থাকতে চাইবে। তাহলে তুমি খুব সহজে কোনটাকে আটকাইতে পারবা বা থামাইতে পারবা? রিক্সাকে থামাইতে পারবা। কেন রিক্সাকে থামাইতে পারলা? কেন? কারণ হলো ওর ভর কম। আর তোমার হচ্ছে তুমি ট্রাককে কেন থামাইতে পারলা না? কারণ ওর ভর হলো বেশি। তার মানে আমি যদি আমি তোমাকে বলি যে জড়তা হলো ভরের পরিমাপক, তাহলে ভুল হবে? জড়তা হলো ভরের পরিমাপক, তাই না? তাহলে জড়তা হলো ভরের পরিমাপক, তাহলে ভুল হবে। কারণ জড়তা কার বেশি হচ্ছে? যার ভর বেশি। তাহলে কিন্তু ভুল হচ্ছে না। জড়তা হলো ভরের পরিমাপক, তার মানে যদি ভর বেশি হয় জড়তা বেশি হবে, ভর কম হলে জড়তা কম হবে। এই জন্য তো তুমি রিক্সাকে খুব সহজে আটকাইতে পারতেছো, কারণ ভর কম, জড়তা কম। হ্যাঁ, পরিমাপক, পরিমাপক। ভ্রামক বলতে জড়তার পরিমাপক। তাহলে হচ্ছে আমি বলছি কি, ভর হলো জড়তার পরিমাপক। ভর হলো জড়তার পরিমাপক। কেন পরিমাপক হলো? কারণ যদি ভর বেশি হয় জড়তা বেশি হবে। এই যে রিক্সার ক্ষেত্রে জড়তা কম, কেন জড়তা কম? ওর গতি জড়তা কম, কারণ ওর ভর কম। ট্রাকের ক্ষেত্রে ওর ভর বেশি, ওই জন্য গতি জড়তাও বেশি। তাহলে আমি যদি তোমাকে বলি যে ভরের সাথে জড়তার সম্পর্ক সমানুপাতিক, তাহলে কি কথা ভুল? না। এই জন্য বলা হচ্ছে ভর হলো জড়তার পরিমাপক। বা জড়তা হলো ভরের পরিমাপক, যে কোনো একটা কথা, বুঝছো? এভাবে লিখতে পারো, জড়তা হলো ভরের পরিমাপক। এটাই লেখো, জড়তা হলো ভরের পরিমাপক, একটার একটা সমানুপাতিক। জড়তা হলো ভরের পরিমাপক, এটা লিখলেই ভালো হবে, যেহেতু আমরা জড়তাই পড়তেছি। জড়তা হলো ভরের পরিমাপক। জড়তা হলো ভরের পরিমাপক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু জড়তার সূত্র গেল। এরপরে আসো নিউটনের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কি বলছে? বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হয়, ভরবেগের পরিবর্তনের হার এরপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ভরবেগের পরিবর্তন হবে সেদিকে। হ্যাঁ, তাহলে লেখো বাহ্যিক বল প্রয়োগে বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হয়। যে নিউটনগুলো আসলো না, তাদের কি হবে? বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হয়। বেসিক ক্লাস মিস দিলে তো পরে খালি আন্দার দেখবে। তাহলে বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হয়, ভরবেগ পরিবর্তনের হার ভরবেগ পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক।
তাহলে বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হয়, ভরবেগ পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং ভরবেগের পরিবর্তন হবে বল প্রয়োগের দিকে, তাই না, বলের দিকে। হ্যাঁ, এটাও লিখতে পারো। এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও হবে সেদিকে, এভাবে লিখতে পারো। এবং বল বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন হবে সেদিকে। ওই নিউটন কি এগুলো বাংলাতে বলছে? নিউটন তার বাংলাতে বলে নাই, তো কথা তো একই। তাহলে যেদিকে ক্রিয়া করে, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন হবে সেদিকে। তো এখানে আমাদের কয়েকটা রাশি সম্পর্কে জানা থাকা লাগবে। বাহ্যিক বল প্রয়োগ, বাহ্যিক বল বুঝছি না? কোনো বস্তুর ভরবেগ, ভরবেগের পরিবর্তন, ভরবেগে আসি আমরা। ভরবেগ, ভরবেগ বা ইংলিশে কি বলা হয়? মোমেন্টাম। তাহলে লেখো ভরবেগ বা মোমেন্টাম। দেখো সূত্র আমরা তখনই এক্সপ্লেন করতেছি, সূত্রে সবগুলো শব্দ সম্পর্কে জেনে তারপর এক্সপ্লেন করতেছি, তাই না? ভরবেগ বা মোমেন্টাম, মোমেন্টাম। ভরবেগ বা মোমেন্টাম। তো ভরবেগ কি আসলে? ভরবেগ, ভর ইন্টু বেগ, ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। লেখো ভর ও বেগের গুণফল। ভর ও বেগের গুণফল হলো ভরবেগ। বুঝছো? আচ্ছা, এখন আসো বল, এত বড় বল দিয়ে লাভ নেই, ছোট বল দিই, ছোট বল। ধরো এটা দুইটা হলো বল, দুইটা বল। তো এই বলটার ভর দেওয়া আছে তোমাকে 5 কেজি, 5 কেজি ভর দেওয়া আছে। 5 কেজি তো মেলা, 5 কেজি না দিই, 5 গ্রাম দিই, 5 আরো কম হয়ে যায়, তাই না? আচ্ছা, ওই যে ইয়ে থাকে না, যেগুলো ছোট ছোট বল থাকে। আচ্ছা, একটা কাজ করি, সেটা হলো তোমার হাফ কেজি দিই, 500 গ্রাম। 500 গ্রাম ধরে নাও, একটা এটার ভর হলো 500 গ্রাম। আর এর বেগ, বেগ হলো 2 দিই, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। এখন আসো, এটা আছে, এটার ভর দেওয়া আছে তোমাকে 1000 গ্রাম। 1000 গ্রাম না দিয়ে এটা ই করি, রাউন্ড ফিগারে দিয়ে দিই, সবচেয়ে ভালো হয়। 750 গ্রাম দেওয়া আছে, এটা 750 গ্রাম।
বুঝছো? আর এটার বেগ দেওয়া আছে, এটার বেগ দেওয়া আছে হচ্ছে 5 দিয়ে 1.2 মিটার পার সেকেন্ড, 1.2 মিটার পার সেকেন্ড। 1.2 দিলেও তো দাঁড়াও একটু, 1.2 না, এই 1 লেখো, 1 লেখো। এটা হলো 1 মিটার পার সেকেন্ড। এটা বেগ দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড। তাহলে দুইটা বল, একটার ভর হলো 500 গ্রাম, বেগ হলো 2 মিটার পার সেকেন্ড। আরেকটা বল আছে, সেটা হলো 750 গ্রাম এবং বেগ হলো 1 মিটার পার সেকেন্ড। তোমাকে বলা হলো এই যে এই লোকটির ক্ষেত্রে কোন বলটি ধরা সহজতর হবে, কোন বলটি ধরা সহজতর হবে, কোন বলটি ধরা সহজতর হবে? যার হচ্ছে ভরবেগের কম হবে সেটা ধরা বেশি সস্তা হবে। বলো দেখি। দেখো, তাহলে এখানে বলটা ধরা সহজতর হবে যেখানে ভরবেগটা কম হবে, নট ভর নট বেগ, ভর বেগ। কথা বলছো? তুমি যদি ভর দেখো তাইলে মনে হবে যে হচ্ছে সবুজটা ধরা সহজতর হবে, সরি, মনে হবে যে সবুজটা ধরা কঠিন হবে কারণ ভর বেশি। তুমি যদি দেখো তাহলে মনে হবে ভর বেশি, এটা ধরা কঠিন হবে, এটা ধরা সহজ হবে। ভর যদি কেউ দেখে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যখন ভর এবং বেগ দুইটাই থাকবে তখন তোমার কি চেক দিতে হবে? ভর বেগ। কথা বুঝছো? যদি শুধু ভর থাকতো তাহলে আমরা বলে দিতাম যে ভর যেখানে বেশি সেটা ধরা কঠিন হবে, কিন্তু এখানে ভর এবং বেগ দুইটাই আছে, তাহলে এখানে ভর বেগটা কাউন্ট করতে হবে। এখানে ভর বেগ কাউন্ট করলে দেখা যায় কত আসবে তোমার, 0.75 কি আসবে, কেজি মিটার পার সেকেন্ড আসবে। আর এইখানে কত আসবে? 1 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ কোথায় কম? 0.75, মানে সবুজে কম। তাহলে সবুজে যেহেতু ভরবেগ কম, তার মানে কি হবে? এখানে এই বলটা ধরা সহজ হবে। একইভাবে অ্যাট দ্য সেম টাইম সংঘর্ষে ক্ষয়ক্ষতির ক্ষেত্রে যেই বস্তুর কিনা তোমার হচ্ছে ভরবেগ বেশি তার ক্ষয়ক্ষতি বেশি হবে। ভরবেগ বেশি যার, ভরবেগ বেশি হলে কি আর ক্ষয়ক্ষতি বেশি হবে না? ভরবেগ বেশি মানে কি, ওকে থামানোই যাবে না, থামানো কঠিন হবে ওকে। কথা বুঝছো? সংঘর্ষে ওকে থামানো মুশকিল, তাহলে ক্ষয়ক্ষতি তো বেশি হবে তখন, বুঝছো? এই জন্য সংঘর্ষের ক্ষয়ক্ষতি ডিপেন্ড করে ভরবেগের উপরে, যার ভরবেগ বেশি তার ক্ষয়ক্ষতি হবে বেশি। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো আগের স্লাইডে। আচ্ছা, এই স্লাইডে, হ্যাঁ, ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তনের হার বলতে কি বোঝানো হয়? হার মানে কি সময়ের সাথে সাথে ভরবেগের পরিবর্তন না? হার মানে কি সময়ের সাথে সাথে ভরবেগ কতটুকু পরিবর্তন হচ্ছে, এই জন্য বলা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। অর্থাৎ ভরবেগ পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, সেটা কিসের সাথে? সময়ের সাপেক্ষে, এই জন্য বলা হচ্ছে হার, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডিপি ডিভাইডেড বাই ডিটি, এই যে সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হার। এই যে দেখো ভরবেগ, ডিপি মানে কি আমি বলছিলাম ক্ষুদ্র পরিবর্তন, মনে আছে? ডিপি ক্ষুদ্র পরিবর্তন। তাহলে সময়ের সাপেক্ষে ভরবেগের ক্ষুদ্র পরিবর্তন, এটা কি হবে তোমার কিসের সমানুপাতিক? বলের সমানুপাতিক না? তাহলে এই যে সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন, এটা হলো প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ডিপি ডিভাইডেড বাই ডিটি সমানুপাতিক হলো এফ। এখন আসো, এই যে আচ্ছা পি কোন ধরনের রাশি হবে দেখি বলো তো। ভরবেগ যেটা বললাম, এটা এর আগের এতে আসি একটু, দেখো ভরবেগ, এর ভরবেগ কি ভেক্টর রাশি হবে না স্কেলার রাশি হবে? ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা, কি দ্বারা? পি দ্বারা প্রকাশ, পি দ্বারা প্রকাশ। এখন কথা হলো এটা ভেক্টর না স্কেলার? ভরবেগ মানে হলো ভরের সাথে বেগের গুণফল। বেগ কোন ধরনের রাশি? ভেক্টর রাশি। এম হলো স্কেলার রাশি। স্কেলারের সাথে ভেক্টর যদি তুমি এই যে গুণ করো এভাবে, তাহলে কি পাবা? ভেক্টর পাবা। কিন্তু এই যে স্কেলারের সাথে তুমি যদি ভেক্টরের গুণ করো তাহলে কি পাবা? তুমি ভেক্টর রাশি পাবা। তাহলে এম ভি এটা করলে তুমি পাবা পি, যেটা কিনা একটা ভেক্টর। পি সমান সমান এম ভি, এভাবে লিখতে হয়। ক্লিয়ার? এখানে আসো, তাহলে আমরা এইখানে এর উপরে কি দিব? একটা ভেক্টর চিহ্ন দিব।
ডিপি ডিভাইড বাই ডিটি সমানুপাতিক এফ। এফ কি বল না? বল কোন ধরনের রাশি? ভেক্টর রাশি। বল হলো ভেক্টর রাশি। তাহলে ডিপি ডিভাইডেড বাই ডিটি সমান সমান এই যে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি আসে? ধ্রুবক আসে না? তাহলে এটাকে আমি ধরলাম কে, কে এফ, কে এফ ধ্রুবক আসে। তো এই সমানুপাতিক ধ্রুবকের মান 1 ধরে নেওয়া হয়। কত ধরে নেওয়া হয়? এই কে সমান সমান ধরে নেওয়া হয় 1। এটা বিজ্ঞানী নিউটনই ধরছে। কে সমান সমান 1 ধরে নেওয়া হয়। আচ্ছা, কে যদি তুমি 1 ধরো তাহলে কি আসবে দেখো তো? ডিডিটি। এই পি কে আমি কি লিখতে পারি দেখি বলো তো? পি আবার এম ভি লেখা যায় না? পি কে লেখা যায় এম ভি সমান সমান কি লেখা যাবে? এই কে এর মান তো 1 হয়ে গেল, তাহলে কি থাকবে? এটা এফ থাকবে না? এফ। এবার আসো। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই। এটা তুমি একটা কাজ করো, এম ভি এর ভিতরে তোমার কোনটা কনস্ট্যান্ট? ভর না? ভর কনস্ট্যান্ট না? ভর কি পরিবর্তন হয়? 5 কেজি ভর, 5 কেজি তো সব সময়। ও যে আকাশে নিয়ে যাও তাও 5 কেজি, তাই না? তাহলে এম থাকলো, ভি চলে আসবে এর সাথে, তাহলে ডিভি ডিভাইডেড বাই কি হয়ে যাবে? ডিটি সমান সমান কি? এফ। তো এম ডিভি বাই ডিটিকে কি লেখা যায়? এ লেখা যায় না? সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার। তাহলে এটা কি ত্বরণ না? এম এ, এফ সমান সমান এম এ। এটা পরে আসছো না? যে কেউ তো জানে এটা। এফ সমান সমান এম এ। কোথায় ইন্টিগ্রেশন? এখানে ইন্টিগ্রেশন কোথায়? এই যে এম বেরোয় চলে আসলো, ডিবি বাই ডিটি মানে কি? এ। ইন্টিগ্রেশন কোথায়? এখানে ইন্টিগ্রেশনের কোনো প্রয়োজন নাই। তাহলে এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র। এটা কি নিউটনের দ্বিতীয় সূত্র? এফ সমান সমান এম এ। এটা নিউটনের কততম সূত্র? এটা কিন্তু দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র। এই যে দ্বিতীয় সূত্র কই থেকে আসছে? ভরবেগের পরিবর্তনের হার হলো বলের সমান, এখান থেকে। এটাও মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে। মানে তোমাকে মেইনলি যেটা মনে রাখতে হবে সেটা হলো এই যে এটা মনে রাখবা, এখানে সমানও সমান হিসেবেই চিন্তা করতে পারো। ভরবেগের পরিবর্তনের হার হলো বলের সমান, কারণ এই যে কে এর মান 1 মনে রাখতে পারো। দেখো, দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রমাণ। দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রমাণ করা যায় দ্বিতীয় সূত্র থেকে। কিভাবে? এই যে আমি বলছি এফ সমান সমান হলো এম এ, এফ সমান সমান এম এ। কথা হলো এফ মানে হলো বাহ্যিক বল, তাই না? তাহলে দেখো তো এখানে কি দাঁড়াচ্ছে? বাহ্যিক বল প্রয়োগে যদি বাহ্যিক বল প্রযুক্ত হয় তাহলে সেখানে কি তৈরি হবে? ত্বরণ সৃষ্টি হবে না? আমি বলছি যেখানেই বাহ্যিক বল, যেখানে নিট বল থাকবে, নিট বল। নিট বল মানে বোঝো? নিট বল মানে হলো সবকিছু যোগ বিয়োগ করার পরেও কি থাকবে? বল থাকবে। এটাকে বলে নিট বল, বুঝছো? নিট বল 0 হতে পারে, তার মানে সবকিছু যোগ বিয়োগ করার পরে। নিট বল মানে সোজা কথা হলো সামেশন অফ ফোর্স, সামেশন অফ ফোর্স মানে সবকিছু যোগ করা। নিট বল মানে হলো সবকিছু যোগ করা, বা লব্ধি বল। নিট মানে হলো লব্ধি বল, লব্ধি বল। এখন সেটা 0 হতে পারে, ধরো সবকিছু যোগ করে 0 হয়ে গেল, 0 হতে পারে। তখন কি থাকবে না? ত্বরণ থাকবে না। যদি নিট বল 0 হয় তাহলে কি থাকবে না? ত্বরণ থাকবে না। আর যদি নিট বল থাকে তাহলে কি থাকবে? বল থাকবে মানেই ত্বরণ থাকবে। এখন যদি তোমাকে আমি বলি যে এরকম, এটা হলো 5 কেজি ভরের বস্তু, 5 কেজি ভরের বস্তু, আমি বললাম এ সমান সমান হোয়াট, কত হবে? এ সমান সমান হোয়াট কত হবে?
তাহলে বোঝাই যাচ্ছে এ সমান সমান তুমি লেখো এফ ভাগ এম, কোনো সমস্যা নেই। এফ দেখো ডান দিকে 10 বাম দিকে 10, 10 মাইনাস 10 ডিভাইড বাই 5 কত তাই রে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ এখানে মূল সমস্যাটা হয়েছে নিট বল 0, এইখানে বল দুটো যোগ করার পরে দেখা গেল 0। এখন যদি আমি তোমাকে বলি যে এদিকে 5, তাহলে কত হবে দেখি বলো এবার। তাহলে কি হবে 10 মাইনাস 5, 10 মাইনাস 5 ডিভাইডেড বাই কত 5। দেখো ডান দিকে 10 বাম দিকে 5, তার মানে জিতে গেল কোন দিকে, ডান দিকে জিতে গেল কত সেটা 5। তাহলে ডান দিকে আমাদের নিট বল বা লব্ধি বল কত থাকলো, লব্ধি বল ডান দিকে লব্ধি বল থাকলো 5 নিউটন, অর্থাৎ কাটাকাটি করার পরে যোগ বিয়োগ করার পরে থাকলো 5 নিউটন ডান দিকে। তাহলে ওইটাই আমরা কি করলাম লিখলাম উপরে 10 মাইনাস 5, তার মানে কত 5, উপরে থাকলো 5 নিচে কত 5, কত হবে তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। কথা বুঝছো কিভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে? আমাদের কাজ হলো নিট বল নিয়ে, লব্ধি বল নিয়ে। লব্ধি বল 0 হয়ে গেলে তো কোনো কথাই নেই, ওখানে ত্বরণই থাকবে না, তাই না? বুঝছে, বুঝছো? তোলা লাগবে না এক্সট্রা করে। এখন আসো, এই যে এফ সমান সমান আমরা এম এ লিখছি, ধরো আমরা প্রথম সূত্রের ক্ষেত্রে বাহ্যিক বল কত ছিল, প্রথম সূত্রের ক্ষেত্রে বাহ্যিক বল ছিল, বাহ্যিক বল প্রয়োগ ব্যতীত বাহ্যিক বল 0 সমান সমান এম এ। আচ্ছা তাহলে এ এর মানটা কত, এ এর মান 0 না, তার মানে ত্বরণ নাই। এ এর মান 0 মানে কি ত্বরণ নাই। আচ্ছা ত্বরণ না থাকলে দুইটা কেস পসিবল, কি কি? একটা হলো হয় বস্তু স্থির, বস্তু স্থির থাকলে ত্বরণ থাকে না, তাহলে দুইটা কন্ডিশন পসিবল, হয় বস্তু স্থির আর আরেকটা কন্ডিশন বস্তুটা গতিশীল বাট সমবেগে। সমবেগে থাকলে কি ত্বরণ থাকে, বেগ সেম, প্রথমে 5 মিটার পার সেকেন্ড, পরেও 5 মিটার পার সেকেন্ড, পরেও 5 মিটার পার সেকেন্ড, তাহলে কি ত্বরণ থাকলো। ত্বরণ মানে কি বেগ বৃদ্ধির হার, বেগই তো বাড়তেছে না, তাই না? তাহলে হয় বস্তু স্থির না হয় কি সমবেগ। তাহলে এটাই কি প্রথম সূত্রে বলা হয়েছিল না? প্রথম সূত্রে কি বলা হয়েছিল দেখো তো, যে যদি বাহ্যিক বল 0 হয় তাহলে হয় বস্তু স্থির থাকবে না হয় কি সমবেগে সরলরেখায় চলতে থাকবে। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্র এভাবে প্রমাণ করতে পারি। বুঝছে? আচ্ছা এটা না, এটা না, এটার আগে এটা করো দেখি, ভালো অঙ্ক দেই। 3 সেকেন্ড, হ্যাঁ এটা করো দেখি, হ্যাঁ এটা তোলো। নিউটনের বলবিদ্যা কিন্তু অনেক বড় অধ্যায়, বুঝছো? এটাতে ওই যে ভেক্টরের মতো সময় লাগবে। নিউটনের বলবিদ্যা হয়ে গেলে মোটামুটি ফার্স্ট পেপারের যেগুলো বড় অধ্যায় সেগুলো শেষ, তারপরে ছোট ছোট অধ্যায় সবগুলোই, তারপরে ছোট ছোট। আর সেকেন্ড পেপারের 3টা বড় অধ্যায়, একটা তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ, এই 3টা হয়ে গেলে মোটামুটি এই 6টা চ্যাপ্টারে বেশি সময় লাগে।
আচ্ছা, তুলছো এটা? এটা কি দেখি, বলো তো দেখি, এটা কে পারবে? স্থির অবস্থায় থাকা, বলতেছে স্থির অবস্থায় থাকা 16 গ্রাম ভরের উপর একটি বল 3 সেকেন্ড যাবত ক্রিয়া করার পর বলের ক্রিয়া বন্ধ হয়ে গেল। আচ্ছা, 3 সেকেন্ড যাবত ক্রিয়া করছে, তার মানে 3 সেকেন্ড যাবত যে ক্রিয়া করছে, তার মানে ওই সময় কি হয়েছে? ওই 3 সেকেন্ডেই জাস্ট কি হয়েছে? ত্বরণটা হয়েছে। যতক্ষণ বল ততক্ষণ ত্বরণ, এটা মনে রাখবা। যতক্ষণ বল ততক্ষণ ত্বরণ। বল নাই, ত্বরণ নাই, তখন কি হবে? সমবেগ। বল শেষ, তার মানে ত্বরণ শেষ, তখন কি হবে? সমবেগে যাবে। ওই যে বলছিলাম যে বল না থাকলে কিন্তু সমবেগ হবে। প্রথম সূত্র, প্রথম সূত্র, প্রথম সূত্র, তাই না? শূন্য কিভাবে হবে? হুট করে শূন্য হয়ে যাবে? ধরো তুমি একটা বস্তুকে বল দিচ্ছ, ও ত্বরণ পাচ্ছে, তো ত্বরণ, বলও দিচ্ছ ত্বরণও হচ্ছে, বলও দিচ্ছ ত্বরণ হচ্ছে, বস্তুটা সামনের দিকে যাচ্ছে। বল তুমি কি করলা? বস্তুকে আর বল দিলা না, সরাই নিলা, হুট করে থেমে যাবে ওটা? হুট করে কি থেমে যাবে ওটা? হুট করে থেমে যাবে না, তখন ও কি করবে? সমবেগে যাবে, সমবেগে যেয়ে আস্তে 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 থেমে যাবে, তাই না? যেটুক টাইম বল কি করছো, বলো বলো। ও বলতেছে যে আমি ছেড়ে দেওয়ার পরে আটকে যাবো, এরকম। ছেড়ে দেওয়ার পরে আটকে যায়? তুমি যতটুকু বল প্রয়োগ করছো ততটুকু সময় ত্বরণ হয়েছে, তাহলে ও ত্বরণ আছে না? তো ত্বরণের কারণে কি? ওর একটা বেগ আছে। ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার, ওর একটা বেগ আছে না? তো তুমি ছেড়ে দিলেও ইয়ে হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে? ওর তো বেগ আছে, বেগ আছে তো ওর। একটা সময় করতেছে না। তাহলে ওর বেগ যখন আস্তে 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 যখন কি হয়ে যাবে, তোমার থেমে যাবে, তখন সেটাই। বলা ছিল যে সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকবে, তাহলে হুট করে কেন থেমে মানে এখানে ঘর্ষণা দেওয়া। সমবেগে মানে বুঝলাম না, বলো বলো। সমবেগে, সমবেগে চলমান মানে যেটা হচ্ছে গতিজড়তা, আমরা দেখি সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকবে, হ্যাঁ, সমস্যা নাই। হুট করে যে থেমে যাবে, হুট করে কেন? হুট করে কেন থেমে যাবে? কে বললো? আস্তে থেমে যাবে না, তখন তো তাহলে মন্দন কাজ করবে। মানে ওরা তো একটা ইয়ে আছে, তাই না ভাইয়া? আমি তোমাকে বলি, শোনো, ওইটা থেমে যাওয়ার কারণ কি? থেমে যাওয়ার কারণ হলো ওখানেও একটা বল কাজ করবে, সেটা হলো ঘর্ষণ বল। বাট তুমি যে বলটা দিচ্ছিলে সেই বলটা কি কাজ করবে? সেই বলটা তো আর কাজ করতেছে না। তাহলে কি তুমি ধরে নিবা যে আমি যতক্ষণ পর্যন্ত বল দিছি ততক্ষণ পর্যন্ত ত্বরণ হয়েছে, বল ছড়াই নিছি, ত্বরণ নাই। ত্বরণ নাই মানে কি? ওর বেগ আর বাড়বে না, বাট বেগ তো থাকবে। ওই বেগের কারণে ও সামনের দিকে যাইতে থাকবে, যতক্ষণ না কি হয়? বেগ শূন্য হয়, ততক্ষণ পর্যন্ত ও সামনের দিকে যেতে থাকবে। মানে তুমি এভাবে চিন্তা করবা, শূন্য বলতে কি? শূন্য বলতে এভাবে চিন্তা করবে না, চিন্তা করবা কি? সমবেগে সামনের দিকে যাবে, সমবেগে সামনের দিকে যাবে। এখন যদি এক্সটার্নাল ফোর্স চলে আসে, যেমন ঘর্ষণ বল, তখন কি হবে? ওর বেগ আস্তে আস্তে হ্রাস পাবে। কিন্তু আমরা যখন নিউটনের গতিসূত্র পড়ছি এখানে কিন্তু আমরা ঘর্ষণ নিয়ে আলোচনা করিনি। তার মানে বস্তুতে বল দিবা, ত্বরণ হবে, বল নাই, ত্বরণ শেষ, বেগ একটা চলে আসবে, ওই বেগে সমবেগে চলতেই থাকবে, ও যত দূর যায় চলতে থাকবে। ওই যে নিউটনের গতিসূত্র। ঘর্ষণের কন্ডিশন নিব না। না, ঘর্ষণের কন্ডিশন আমি তো এখনো ঘর্ষণ আলোচনা করি নাই, সেটা ঘর্ষণের সময় যখন আলোচনা করবো, সেটা ঘর্ষণের সময়। ঘর্ষণের জন্য একটা পুরো টপিক আছে, অনেক বড় টপিক, বুঝছো? তাহলে দেখো, স্থির অবস্থায় থাকা 16 গ্রাম ভরের একটা বল কি করতেছে? 16 গ্রাম ভরের উপর একটা বল 3 সেকেন্ড যাবত ক্রিয়া করার পর থেমে গেল, বা ক্রিয়া বন্ধ করে দেওয়া হলো। কি করছে? বলের ক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে এই যে প্রথম 3 সেকেন্ডে বল প্রযুক্ত হয়েছে, তার মানে এই বস্তুর উপরে কিন্তু ত্বরণ হয়েছে। ত্বরণ ছিল, তো ত্বরণ ছিল, সমত্বরণ ছিল, ধরো তাহলে ত্বরণ ছিল, সেই ত্বরণের কারণে বেগটাও বাড়ছে। বলতেছে পরবর্তী 3 সেকেন্ডে বস্তুটি 81 সেন্টিমিটার গেল। আমাকে বলো তো, এই যে পরবর্তী 3 সেকেন্ডে বস্তুটা 81 সেন্টিমিটার গেছে, আসলে ও কিভাবে গেছে? সমবেগে গেছে। এই যে 3 সেকেন্ড পরে একটা বেগ পাইছে, ওই বেগ নিয়ে ও সামনের দিকে গেছে, কারণ ওখানে কি নাই? বল নাই। বল নাই মানে কি? ত্বরণও নাই, সমবেগে গেছে। তাহলে সমবেগে 3 সেকেন্ডে, সমবেগে 3 সেকেন্ডে 81 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এখান থেকে আমরা কি করে নিব? বেগটা বের করে নিব। তাহলে বেগ কি হবে? আমরা জানি এস সমান সমান ভিটি, তাহলে ভি সমান সমান কি হবে? এস বাই টি। এস এর মান কত? 81 সেন্টিমিটার, তাই না? এটা কি? সেন্টিমিটার, 81 সেন্টিমিটার। তার মানে কি? 0.81 মিটার, 0.81 মিটার ডিভাইডেড বাই টি কত? 3 সেকেন্ড। তাহলে কত আসে এটা?
0.27 0.27 এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এখন আমাকে বলো তো, এই যে স্থির অবস্থায় থেকে 3 সেকেন্ড যাবৎ বল ক্রিয়া করার পরে বন্ধ হলো, বলের ক্রিয়াটা বন্ধ হলো, তাহলে 3 সেকেন্ডে ত্বরণ ছিল, ত্বরণ থাকুক। এই যে ত্বরণ থাকার কারণে এই যে বেগটা, শেষ বেগ কত হয়েছিল তখন? 0.27 হয়েছিল না? ওই বেগেই তো তোমার কি হয়েছে, সমবেগে সামনে দিকে গেছে। তার মানে প্রথম 3 সেকেন্ডের জন্য এটা কি শেষ বেগ, কিন্তু প্রথম 3 সেকেন্ডের জন্য কিন্তু এটা শেষ বেগ। আদি বেগ কত? 0। আদি বেগ হলো 0। তাহলে এখন আসো, আমরা জানি এফ সমান সমান কি? এম এ। এফ সমান সমান এম এ। তাহলে আসো, এম এর মানটা কত? 16 গ্রাম, মানে কি 16/1000 ইন্টু এ, মানে কি লেখা যায়? শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই কি? সময়। শেষ বেগ কত প্রথম 3 সেকেন্ডের জন্য? প্রথম 3 সেকেন্ডের জন্য শেষ বেগ হলো 0.27। প্রথম 3 সেকেন্ডের জন্য আদি বেগ কত? 0 না? 0। সময় হলো 3 সেকেন্ড। করো, বের হয়ে গেল 1.44 × 10⁻³ এত নিউটন। যেটা আসবে সেটাই, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? 9 10-এ তো 9 10-এ করার পরও তোমাদের এত কনফিউশন কেন? যখন এরকম কোন অধ্যায় পড়বা, নিউটনীয় বলবিদ্যা বা এই টাইপের যখন অধ্যায়গুলো পড়বা, তখন নিউটনের গতিসূত্র, যখন নিউটনের সূত্রগুলো আসবে, তখন জাস্ট একটা বিষয় মনে রাখবা যে যতক্ষণ বল ততক্ষণ ত্বরণ। বল নাই, ত্বরণ শেষ, ত্বরণ নাই। তাহলে এই যে ত্বরণের কারণে যে বেগটা পাইছিল, সেই বেগে কি হবে? সমবেগে চলতে থাকবো। বুঝছো? এখন যদি বলো যে ভাই সমবেগে চলতে থাকবে, তাহলে বেগ 0 হয় না কেন? বেগ 0 হবে কখন? যখন চলে আসবে ঘর্ষণ বল। ঘর্ষণ বল কি করবে? মন্দন সৃষ্টি করবে, তখন 0 হয়ে যাবে। বুঝছো? তো এখানে তো আমরা ঘর্ষণ নিয়ে আলোচনা করতেছি না, তার মানে নর্মাল হিসাব, নর্মাল হিসাব। নাও করো দেখি। এটা না পারলে 200 টাকা জরিমানা। বুঝছো? করো দেখি। উত্তর হবে 100। এটার জন্য ক্যালকুলেটর নেওয়া লাগতো না, কিন্তু এটার জন্য ক্যালকুলেটর নেওয়া যাবে না। কত আসছে তোমাদের? 100। দেখো বলতেছে এত ওজনের, ওজনটা তোমাকে দেওয়া আছে, অর্থাৎ তোমাকে কি দেওয়া আছে? ডাব্লু দেওয়া আছে। তাহলে ডাব্লু সমান সমান কি? mg। তাহলে m সমান সমান কত? w/g। ডাব্লু এর মান হলো 980, জি এর মান হলো 9.8। তার মানে 9.8 মানে কত আসবে? এটা 100 আসবে। 98/10, তার মানে 100 আসবে। তাহলে 100, এটা কি? কেজি। 100 কেজি। এখন বলতেছে তুমি ভরটা পেয়ে গেছো, আর ত্বরণ কিন্তু তোমাকে দেওয়া আছে। এটা কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার 2 হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণটা দেওয়া আছে, তাহলে ভরও জানো, ত্বরণও জানো। কত বল প্রয়োগ করছে? তাহলে এফ সমান সমান কি? এম এ। এম এর মান হলো 100, এর মান হলো 1, তার মানে কত হবে? 100 নিউটন। 100 নিউটন বল প্রয়োগ করতে হবে যদি তুমি কি করতে চাও? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে চাও।